আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। আগামী 26 অক্টোবর থেকে শিলচরে শুরু হচ্ছে লিগ কাম নকআউট সুপার ডিভিশন প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা আয়োজিত এই প্রতিযোগিতায় মোট 6টি দল অংশগ্রহণ করছে। এ ব্যাপারে আয়োজক সংস্থার সচিব অতনু ভট্টাচার্য জানিয়েছেন, আমাদের টুর্নামেন্টটা শুরু হবে প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম সুপার লিগ নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী 26 তারিখ সেই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেই প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশনে 6টা দল যোগদান করেছে। দলগুলো হলো ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, শিলচর স্পোর্টিং, তারাপুর এসি, অরুণাচল এসএস, অভিনব ক্লাব। প্রথম প্রত্যেকের বিরুদ্ধে লিগ খেলবে, তারপরে সুপার 4 হবে। 26 তারিখ থেকে 15 নভেম্বর পর্যন্ত ফার্স্ট রাউন্ড লিগ চলবে। পরবর্তীতে সুপার লিগ হবে 4টা টিমকে নিয়ে। প্রথম যে 26 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সবাই সবার সাথে খেলবে, এর মধ্যে প্রথম 4টি টিম দ্বিতীয় রাউন্ডে যাবে সুপার 4-এ। সেই সুপার 4-এর মধ্যে যারা ফার্স্ট এবং সেকেন্ড হবে তাদের মধ্যে ফাইনাল ম্যাচ হবে নভেম্বরের 20 তারিখ, 20 নভেম্বর। সেই টুর্নামেন্টটা স্পন্সর করছেন পিজি গ্রুপ। পিজি গ্রুপের স্পন্সরের এই টুর্নামেন্ট, এবং বিগত দিনে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে এটা একটা বড় ফুটবল টুর্নামেন্ট। আমাদের এই টুর্নামেন্টে পুরস্কার স্বরূপ রাখা হয়েছে, যে দল চ্যাম্পিয়ন হবে তাকে 50,000 টাকা দেওয়া হবে, যে রানার্স দলকে 30,000, তৃতীয় থার্ড পজিশন 15,000, ফোর্থ পজিশন 10,000। বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট লিঙ্কম্যান, বেস্ট ফরওয়ার্ড প্রত্যেককে 2,500 করে দেওয়া হবে, সঙ্গে একটা ট্রফি থাকবে। বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট 5,000 টাকা পাবে নগদ পুরস্কার, সঙ্গে ট্রফি। টপ স্কোরার অফ দ্য টুর্নামেন্ট 2,500 টাকা পাবে, সঙ্গে একটা ট্রফি। প্রত্যেক দিন ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচকে 1,000 টাকা করে দেওয়া হবে। প্রত্যেক টিমকে, উইনিং টিমকে প্রতি ম্যাচে ম্যাচ মানি হিসাবে 2,000 টাকা এবং পরাজিত টিমকে 1,000 টাকা। যদি লিগের কোনো ম্যাচ ড্র হয় তাহলে দুটা টিমকেই সমানভাবে ভাগ করে 1,500 টাকা করে দেওয়া হবে। এই হলো আমাদের সুপার ডিভিশন ফুটবল লিগ। আমরা আশাবাদী সুন্দরভাবে ওয়েদার আমাদেরকে সহযোগিতা করবে, আশাবাদী সুন্দর করে এই টুর্নামেন্টটা শেষ হবে। এবারের পুরস্কার যেটা মূল্য রয়েছে সেটা বেড়েছে কি? না, লাস্ট ইয়ারের পুরস্কারটাই এবারেও রাখা হয়েছে। তো পরবর্তীতে এবার প্রথমবার খেলছে এমন কোন দল রয়েছে? অভিনব ক্লাব প্রথমবার খেলছে। কারণ লাস্ট ইয়ারে ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু ওনারা জানিয়েছেন ওনারা খেলতে পারবেন না সুপার ডিভিশন, তাই রানার্স দল অভিনব ক্লাবকে আমরা সুযোগ দেই। সেই হিসাবে 6টা টিম, প্রত্যেক বছর ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন সুপার ডিভিশনে আসে, যেহেতু এবার ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন না খেলতে বলেছে, খেলবে না বলে জানিয়েছে, তাই আমরা রানার্স টিমকে অফার করি এবং ওনারা রাজি হয়েছেন, ওনারাই সুপার ডিভিশন খেলবেন এবার নতুন। তো এই যে দলগুলা খেলছে, এখানে অন্য রাজ্যের বা অন্য জেলার ফুটবলারদের খেলার ব্যাপারে কোনো বিধিনিষেধ রয়েছে? কতজন খেলতে পারবে? আছে, আমাদের এখানে যে আপনার নিষেধটা এরকম সিস্টেম আছে, প্লেয়ারের সিস্টেমে হতে হবে। আসাম ফুটবলের থেকে পারমিশন নিতে হবে খেলতে হলে, এবং প্রতিটা দলের 18 প্লেয়ার এবং 4 জন অফিসিয়াল প্রত্যেক ম্যাচে অ্যালাউড হবে। আর আপনি বলছেন যে বাইরের থেকে কেউ খেলতে পারবে কিনা, না, এইখানে ম্যাক্সিমাম 3 জন প্লেয়ার আউটসাইড অফ দ্য স্টেট আন্ডার সিআরএস, বুঝতে পারছেন তো? হ্যাঁ।
সিআরএস করে আউটসাইড অফ দ্য স্টেট, মানে আসাম রাজ্যের বাইরে 3 জন প্লেয়ার নিতে পারবে ম্যাক্সিমাম। আবার ম্যাক্সিমাম 4 জন প্লেয়ার উইদিন দ্য স্টেট ইন্টার ডিস্ট্রিক্ট, স্টেটের ভিতরে ডিস্ট্রিক্ট ট্রান্সফার করে 4 জনকে নিতে পারবে। এটাও ম্যাক্সিমাম কিন্তু প্রতিটা দলে। আসাম রাজ্যের বাইরের থেকে 3টা, আসাম রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে 4টা, আর 4 জন প্লেয়ার খেলতেই হবে লোকাল শিলচর সাব ডিভিশন। এই হলো ক্রাইটেরিয়া। টোটাল 11 জন প্লেইং 11-এর মধ্যে 4 জন লোকাল সাব ডিভিশন, 4 জন উইদিন দ্য স্টেট ইন্টার ডিস্ট্রিক্ট ক্লিয়ারেন্স, আর 3 জন আউটসাইড দ্য স্টেট আন্ডার সিআরএস। এই হলো টোটাল টিমের 11 প্লেয়ারের আমরা যে গাইডলাইন তৈরি করেছি, সেই গাইডলাইন অনুযায়ী খেলতে হবে। এই ধরনের কোনো আবেদন জমা পড়েছে বা আপনারা জানতে পেরেছেন আবেদন জমা পড়েছে বলে কোনো দলের? না, কোনো দলের আবেদন জমা এখনো পড়েনি, কারণ প্লেয়ার তো আসবে। আমরা যখন ম্যাচের আগে প্লেয়ার ফর্মে রেজিস্ট্রেশন ফর্ম যখন ফিল আপ করে দেবে তখন আমরা জানতে পারবো। আসামের কিছুটা অল ইন্ডিয়া ফুটবলের একটা অসুবিধার কারণে অনেকে সিআরএস নিতে পারছেন না। কিছুক্ষণ আগে আমি আসাম ফুটবলের ট্রেজারার হিরেন গগৈ মহাশয়ের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে কোন কোন প্লেয়ারের এই সিআরএস এর প্রবলেম আছে একটা লিস্ট করে পাঠিয়ে দিলে ওনারা চেষ্টা করবেন একটা কোনো বিহিত ব্যবস্থা নেওয়ার, যাতে ওনারা খেলতে পারে। আর আমরা আগামী 19 তারিখ প্রত্যেক দলকে নিয়ে বসে আমরা একটা রুলস তৈরি করব। যদি সিআরএস সিস্টেমের কোনো প্রবলেম থাকে আমরা দেখবো এটা কিভাবে সর্ট আউট করা যায়। মাঠের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে? মাঠ কি উপযোগী? মোটামুটি প্রস্তুতি সম্পূর্ণ। মাঠ এখন মানে ওয়েদার যদি ফেভারে থাকে মাঠ খুব ভালোই আছে। এখন শুধু লাইন মার্ক করা বাকি আর গোল পোস্টে নেট লাগানো বাকি। সোমবার হাইলাকান্দি ডিএসএ ময়দানে অনুষ্ঠিত লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সচিব আফজল হোসেন বড়ভূঁইয়া বললেন, সিনিয়র ডিভিশন লিগ কাম নকআউট ফুটবল 2025-26 যেটা অনুষ্ঠিত হয়েছে, এর থেকে আমরা মোটামুটি প্রতিভাশীল প্লেয়ারও পেয়েছি, প্রতিশ্রুতিবানও প্লেয়ার পেয়েছি অনেকজন। এর মধ্যে ফাইনাল ম্যাচের পরে পুরস্কার বিতরণী সভাতে একজনকে উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করা হয়েছে, যেহেতু ওনার দল চন্দ্রপুর এফসি সেমিফাইনালে ইয়ংস্টার ক্লাবের বিপক্ষে খেলে হেরেছে। এরপরে উনি পেয়েছেন রুহুল আমিন চন্দ্রপুর এফসি এর। আর খেলাতে হয়েছে কি, স্পোর্টিং ইউনিয়ন ক্লাব ফাইনাল খেলায় জয়লাভ করেছে, চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে। ইয়ংস্টার ক্লাবকে স্পোর্টিং ইউনিয়ন ক্লাব 6-6 গোলের ব্যবধানে হারিয়েছে। নির্ধারিত সময়ে ফাইনালের দিন ছিল 2-2 গোলের ড্র। তারপরে পেনাল্টি শুট আউট হয়েছে, স্পোর্টিং এর পক্ষে গোল দিয়েছে 4টা, আর ইয়ংস্টার 3টা গোল করতে সাফল্য পেয়েছে। এর আগে স্পোর্টিং ইউনিয়ন সেমিফাইনালে হারিয়েছে খেতাবের অন্যতম দাবিদার ব্লাডমাউথ অ্যাথলেটিক ক্লাবকে। ওই সেমিফাইনালটাও কিন্তু পেনাল্টি শুট আউটের মাধ্যমে স্পোর্টিং ইউনিয়ন ক্লাব জয়লাভ করেছিল। আর অন্যদিকে বলতে গেলে ইয়ংস্টার ক্লাব সেমিফাইনাল ম্যাচে চন্দ্রপুর ফুটবল ক্লাবকে 4-0 গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ অর্জন করেছিল। ওই ফাইনাল খেলার দিন পুরস্কার বিতরণের সভায় বিভিন্ন দলের প্লেয়ারকেও পুরস্কৃত করা হয়েছে। যেমন বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড চলে গিয়েছে আপনার অল জারিবন স্পোর্টস একাডেমির গোলরক্ষক বসন্ত সিংহর কাছে। সবচেয়ে ভালো রক্ষণভাগের খেলোয়াড় ব্লাডমাউথ অ্যাথলেটিক ক্লাবের নুনকেল কুকির হাতে গেল। সব থেকে ভালো মাঝমাঠের খেলোয়াড় আব্দুল বাসিত নির্বাচিত হয়েছেন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের। সর্বোচ্চ গোলদাতা পিয়ুষ সিনহা এনজিও প্যারাডাইস ক্লাবের। কিন্তু এনজিও প্যারাডাইস নকআউট পর্বে আসতেই পারেনি, লিগ পর্যায় থেকে বিদায় নিয়েছে। কিন্তু যদিও লিগ পর্যায় থেকে বিদায় নিয়েছে, ওদেরও প্রতিভাবানশীল খেলোয়াড় ছিলেন। আর পিয়ুষ সিনহা 60টি গোল করে শীর্ষস্থানে বসেছিলেন তখনই। বেস্ট ক্যাপ্টেনর অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। স্পোর্টিং ইউনিয়নের সালমান হোসেন লস্কর পেয়েছেন বেস্ট ক্যাপ্টেনের অ্যাওয়ার্ড। আর ফাইনালের দিনের ম্যান অফ দ্য ম্যাচ
হয়েছিলেন কিমানরিয়াল সেকাচের স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের। আরো একটি এবার আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একটি পুরস্কার দেওয়া হয়েছে, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড যেটা বলা হয়, মানে শান্তি নিয়ম শৃঙ্খলা সব বজায় রেখে খেলেছিল চন্দ্রপুর এফসি। ওরা সেমিফাইনাল থেকে আউট হয়েছে, বিদায় নিয়েছে ওরা, কিন্তু ওদের বিপক্ষে কোনো রেফারি, ম্যাচ রেফারি একটাও কার্ড ব্যবহার করতে পারেনি। সকল দিকেই ওদেরকে মানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ওরা খেলেছে, তাই জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদও দেওয়া হয়েছে ওদেরকে। যারা চ্যাম্পিয়ন হয়েছিল স্পোর্টিং ইউনিয়ন ক্লাব, ট্রফি সহ ওদেরকে 15,000 টাকা দিয়েছেন স্বর্ণলক্ষ্মী জুয়েলার্সের ওনার ফণীভূষণ দেবনাথ। তৎসঙ্গে রানার্স আপ যারা হয়েছিলেন ইয়ংস্টার ক্লাব, তাদেরকে 10,000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন স্বর্ণলক্ষ্মী জুয়েলারের ওনার মহাশয় ফণীভূষণ দেবনাথ। আমাদের জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা আসামের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মহাশয় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদেরকেও 10,000 টাকায় পুরস্কৃত করেছেন। ওনার বক্তব্য মতে উনি বলেছেন যে জেলা ক্রীড়া সংস্থা এত সুন্দর ও সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার জন্য পুরস্কার হিসাবে উনি দিয়েছেন 10,000 টাকা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদেরকে। আর আজ এই খেলা শেষ হয়েছে তো 2 দিন হয়ে গেল, এখন আশা করছি নকআউট ফুটবল কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, 7-10 দিনের ভিতরে শুরু হয়ে যাবে আশা করা যাচ্ছে। তো এই প্রতিযোগিতা ফাইনাল অব্দি দীর্ঘদিন চললো। কতটি দল অংশ নিয়েছিল? মোটামুটি 16টা দল অংশ নিয়েছিল। তাতে আমরা 4টা গ্রুপে বিভক্ত করেছিলাম 16 দলকে। এর থেকে 2টা দল করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিল, তার থেকে সেমিফাইনাল, তার থেকে ফাইনাল হয়েছে। স্পোর্টিং ইউনিয়ন রানার্স হয়েছে না, স্পোর্টিং ইউনিয়ন চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে। তো তাদের খেলা কেমন ছিল? হ্যাঁ, যোগ্য বলেই তো চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু ওরা সেমিফাইনালেও খেতাবের অন্যতম দাবিদার ছিল ব্লাডমাউথ অ্যাথলেটিক ক্লাব, ওদেরকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। ফাইনালে গিয়েও ইয়ংস্টার ক্লাবও ভালো দল ছিল, যোগ্য দল হিসাবে ফাইনালে গিয়েছিল। ইয়ংস্টার ক্লাবকে হারাতেও ব্যাগ পেতে হয়েছে স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের। পেনাল্টি শুটআউটের মাধ্যমে খেলা শেষ হয়েছে। মোটামুটি উভয় দলই সমান খেলেছে, যেহেতু আমরা সবাই জানি পেনাল্টি শুটআউটে যাওয়ার পর কি হবে কি না কেউ বলতে পারে না। উভয় দলেই মানে প্রতিশ্রুতিবান ফুটবলার রয়েছেন। হ্যাঁ, মোটামুটি স্পোর্টিং ইউনিয়ন এবং ইয়ংস্টার ক্লাবেও প্রতিশ্রুতিবান ফুটবলার ছিলেন, কিন্তু সবথেকে ভালো প্রতিশ্রুতিবান ফুটবল হিসাবে বিবেচিত হয়েছেন প্রতিযোগিতার চন্দ্রপুর এফসি এর রুহুল আমিন মজুমদার। চন্দ্রপুর এফসি, জি। তো আর কোন কোন দলের খেলা নজর কাড়া হয়েছে? মোটামুটি নজর কাড়ার মতো খেলা শান্তি শৃঙ্খলা বজায় রেখে তো খেলেছি চন্দ্রপুর এফসি, চন্দ্রপুর ফুটবল ক্লাব। স্পোর্টিং ইউনিয়নও ভালো খেলেছে, স্বাধীনতা বজায় রেখে খেলেছে। ব্লাডমাউথ অ্যাথলেটিক ক্লাবও স্বাধীনতা বজায় রেখে খেলেছে। আমি বলতে চাইছি খালি স্পোর্টিং আর ব্লাডমাউথ আর চন্দ্রপুর না, গোটা সবকটা দল স্বাধীনতার সহিতই খেলেছে। সব দলকেই আমি ধন্যবাদ দিতে চাই জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। আর দর্শক হয়েছিলেন নিশ্চয়? হ্যাঁ, সেমিফাইনাল ফাইনাল মোটামুটি মাঠের চতুর্দিকেই দর্শক ভরা ছিল। আর হাইলাকান্দিতে তো ফুটবল খুব জনপ্রিয় খেলা। হ্যাঁ, জি জি। আর মাঠের অবস্থা তো এবার ভালোই ছিল নিশ্চয়। মানে 2018-তে লিগ হয়েছিল, লাস্ট লিগ হয়েছিল, আর এরপরে হয়েছে 2025-এ। মাঠের অবস্থা তখন ভালো ছিল না। এখন বর্ষার সিজনেও আমাদের মাঠে ক্রিকেট খেলার উপযুক্ত, এটাই বলতে চাই। তো ফাইনালের দিন অতিথি হিসাবে কেউ কেউ ছিলেন হয়তো উপস্থিত? জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা আসামের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মহাশয় ছিলেনই। আর আমাদের যিনি প্রাইজগুলা তুলে দিয়েছেন ওনার মা এবং বাবার নামে, ওনার মা এবং বাবার নামটা আমার স্মরণ থেকে চলে গেল, কিন্তু
ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, কেননা এই ধরনের সমাজসেবী মানুষ যদি খেলাধুলার সঙ্গে জড়িত থাকেন তাহলে খেলাধুলা এগিয়ে নিয়ে যাওয়ার সাহস থাকে কর্মকর্তাদের। হুম হুম ওনাকে তখনও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হয়েছে। আমি ফুটবল সচিব হিসাবে এখনো ওনাকে বারবার ধন্যবাদ দিচ্ছি, ফণীভূষণ দেবনাথকে। হুম 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 ওনার সুযোগ্য পুত্রও ছিলেন আমাদের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী সভাতে। হুম। ওনার ওদের মুখে মোটামুটি খেলা প্রেমের যে ঝলক ফুটে উঠে এইটা ওদের মনে দেখা গেছে ওদিন। হ্যাঁ হ্যাঁ। তো আগামীতেও আশ্বাস দিয়েছেন ওরা, আগামীতে সবসময় জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত থাকবেন। জেলা ক্রীড়া সংস্থা বা কোনো ধরনের খেলাধুলা হলে তারা আর্থিকভাবে সাহায্য করবেন, শারীরিক দিক দিয়েও তারা সাহায্য করবেন, প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, তো ফুটবলের পরবর্তী টুর্নামেন্টের কোনো সূচি ঠিক হয়েছে কি? এখনো ঠিক হয়নি, তবে সপ্তাহ 10 দিনের ভিতরে আশা করা যাচ্ছে শুরু হয়ে যাবে। নকআউট ফুটবল হবে দ্বিতীয় প্রতিযোগিতা যেটা। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারি স্কুলে খেলার মাঠে চলছে বিভিন্ন গ্রুপের ফুটবল প্রতিযোগিতা। আজ এই নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী আমাদের প্রতিনিধিকে জানান। এবছর শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা ফুটবলের উপরে বিশেষ জোর দিয়েছে, কারণ এবছর থেকে আমরা অলরেডি 13 এজ গ্রুপের খেলা, যে খেলায় আমরা 10টা টিম যোগদান করেছিল, এবং আন্ডার 15 এজ গ্রুপের খেলায় 12টি দল যোগদান করেছিল। এই খেলাগুলি আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি। এখন চলছে আশুতোষ দাস পুরকায়স্থ বি ডিভিশন ফুটবল খেলা, এবং এরপরই শুরু হবে ক্লাব পর্যায়ের নকআউট প্রতিযোগিতা। নকআউট প্রতিযোগিতায়ও প্রায় 10টি দল যোগদান করে ফেলেছে। আশা করছি আজকে লাগাত 12টা দল হলে ভালো হয়, 12টা দলই আশা করছি যোগদান করবে। কিন্তু সবথেকে এরপরেই হবে এ ডিভিশন। এরপরে এই বছর করিমগঞ্জ শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা নতুন সংযোজন হচ্ছে সুপার ডিভিশন, যেটা আমাদের এই জেলায় কখনো হয়নি। এবছর থেকে আমাদের স্বনামধন্য খেলোয়াড় গোপাল দাসের স্মৃতিরক্ষার্থে আমরা সুপার ডিভিশন খেলাটি শুরু করছি, এবং এটি খুব সম্ভব সেপ্টেম্বরে এ ডিভিশন এবং সুপার ডিভিশন দুটি খেলাই হয়ে যাবে। এরপরেই একটা জিনিস, এরপরে এই বছর প্রায় 27-28 বছর পর করিমগঞ্জের সেই বাৎসরিক উৎসব যেটা হতো ফুটবল খেলার, সেই ফুটবল খেলা আর্কেজইন আগামী 2 নভেম্বর থেকে করিমগঞ্জে শুরু হতে যাচ্ছে। আমরা খুবই চেষ্টা করছি যাতে ভালো ভালো দল নিয়ে আসতে পারি। আমাদের ইতিমধ্যেই ক্যালকাটার 2টা টিম, আসামেরও 2টা টিম, ত্রিপুরার একটা টিম, মিজোরামের একটা টিম এবং মণিপুরের একটা টিম যোগদান করেছে। আমরা চেষ্টা করছি এখন কলকাতার ইস্টবেঙ্গলের যে বি টিম, প্রত্যেকটা দলের এখন 2টা টিম থাকে, এ টিম বি টিম। বি টিম দলটাকে এখানে আনার জন্য এবং লাজংয়ের বি টিমটাকে এখানে আনার জন্য। কিন্তু আমরা বি টিমের চেষ্টা করছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা এ টিমও পেয়ে যাব, কারণ আইএসএল এবছর নেই কোর্টের রায় মতে। তাই যদি এ টিম পাই তবে তো ভালো কথা। এই খেলাগুলো এবছর করিমগঞ্জের ক্রীড়াপ্রেমী জনসাধারণ খুব উপভোগ করবেন, এই আশা রাখছি আমরা। আর সবথেকে বড় কথা হচ্ছে আগামী 29 আগস্ট করিমগঞ্জে আমরা ফুটবল একাডেমি শুরু করছি, যেটায় আমরা 7 বছর থেকে 17 বছরের ছেলে মেয়েদেরকে আমরা এখানে প্রশিক্ষণ দেব, এবং আগামীতে এই প্রশিক্ষণ থেকেই আমরা ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে এই আশা রাখছি আমরা। আমাদের জেলা ক্রীড়া সংস্থার সবাই এই আশা রাখছে, এবং এতে এই কোচিং সেন্টারটি আমাদের প্রাক্তন খেলোয়াড় এবং আমরা 2-3 জন প্রাক্তন খেলোয়াড়কে কোচিং ট্রেনিং দিয়ে এখানে এনেছি। তারাই এই খেলাটি, এই কোচিং ক্যাম্প
পরিচালনা করবে, একাডেমি পরিচালনা করবে। আর আগামীতে আমরা যে সুপার ডিভিশন খেলাটি শুরু করছি, সেই খেলায় এই বছর প্রথম শুরু হচ্ছে, তাই এই খেলায় আমরা 4টি দল নিয়েই, লাস্ট ইয়ারে এ ডিভিশনের 4টি দল নিয়ে এই বছর সুপার ডিভিশন হবে। এই খেলায় পুরস্কার তো থাকবেই, সঙ্গে প্রাইজ মানিও থাকবে। এবং আগামী বছর থেকে সুপার ডিভিশনে যে চ্যাম্পিয়ন 4টি দল আছে, এর থেকে একটি দল নিচে নেমে যাবে এবং এ ডিভিশন থেকে একটি দল উপরে উঠে যাবে। এইভাবেই প্রত্যেকটা ডিভিশন থেকে একটা দল উপরে উঠবে, একটা দল নামবে। এইভাবে আমরা আমাদের তৈরি করেছি পরিকল্পনা, দেখা যাক কি হয়। এবং আমি আশা রাখছি যে আগামী বছর খেলার মান আরও বেড়ে যাবে। এবছর আমাদের বরদলৈ ট্রফিতে অংশগ্রহণ করেছে আমাদের কটামনির একটি ফুটবল দল, কারণ বরদলৈ ট্রফি এবছর ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছে, তাই আমাদের ডিস্ট্রিক্ট থেকে যেসব দল যোগদান করেছিল এর থেকে চ্যাম্পিয়ন হয়েছে কটামনি একটি ট্রাইবেল ফুটবল দল। তারাও গিয়ে ডিফুতে গিয়ে খেলে এসেছে এবং তারা ডিফুতে ওরা দ্বিতীয় স্থান অর্জন করেছে, যার জন্য ওরা মূল পর্বে খেলতে পারেনি। কারণ প্রত্যেকটা জোনের প্রথম দলটিকেই নিয়ে মূল পর্বের আয়োজন করেছে গৌহাটি ক্রীড়া সংস্থা এবং বরদলৈ ট্রফির যে অর্গানাইজেশন আছে তারা। আর এবছর সরকারও বরদলৈ ট্রফিতে বহুত সাহায্য করেছে। আমরা আর কেজন আয়োজন করব, আপনাদের সহযোগিতা এবং সাহায্য আমরা কামনা করি। এবং আপনাদের বয়সভিত্তিক কোনো ফুটবল প্রতিযোগিতার আয়োজন করার কোনো ইচ্ছে রয়েছে কি আগামীতে? আগামীতে তো গুয়াহাটির আসাম ফুটবলের নির্দেশ অনুসারে আমরা তো এবছর করেছি 13 আন্ডার 13 এবং আন্ডার 15 দুটা খেলাই আমাদের সমাপ্ত হয়ে গেছে। কিন্তু প্রত্যেক বছরই এই দুটা খেলা তো করতেই হবে, গুয়াহাটির যেহেতু নির্দেশ আসাম ফুটবলের, সেই খেলা তো আমাদের এখানে চলতেই থাকবে। তো সেখানে কি মহিলা ফুটবলের কোনো প্রস্তুতি? আমাদের মহিলা ফুটবল ক্লাব পর্যায়ে হয় এবং এখন আমরা কিছু মহিলাকে পেয়েছি যারা এসে ট্রায়ালে যোগদান করেছে এবং ওরা একটি সেটেলমেন্টের একটি ক্লাবের হয়ে খেলবে। এটা একজন ভদ্র মহিলা ওদেরকে খেলাধুলা শেখাচ্ছেন। আমরা আশা করব ওরা যাতে ডিএসের আন্ডারে এসে খেলাধুলা শিখে তাতে তবে ভালো হবে। তো এবং বেবি ফুটবল নিয়ে কোনো চিন্তাভাবনা রয়েছে? বেবি ফুটবল আমাদের এখানে এখনও চালু হয়নি, চালু হলে আমরাও চেষ্টা করব এটা চালিয়ে যেতে। আগে যে অতীতের যে ফুটবলের ঐতিহ্য ছিল আমাদের জেলায়, সেই জন্যই আমরা 29 তারিখ যে আমরা একাডেমি খুলছি, ফুটবল একাডেমি, সেই আশা রেখে খুলছি যাতে অতীতের সেই ঐতিহ্য যাতে আমাদের এই নূতন প্রজন্ম থেকে বেরিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে ওরা অল ইন্ডিয়ায় নাম করতে পারে, এই আশা রেখেই আমরা 29 তারিখ থেকে যে একাডেমি খুলছি সেটাকে আমরা বাস্তবায়িত করতে চাচ্ছি। তো এই প্রজন্ম মানে আপনার ফুটবল খেলার থেকে ক্রিকেটকে বেশি পছন্দ করছে কেন? এটা এখনের যুগে, কারণ ফুটবল একাডেমিতে আমরা এখন পর্যন্ত প্রায় 26টা ছেলে পেয়েছি, কিন্তু ক্রিকেট একাডেমিতে আমাদের প্রায় 100-র উপরে স্টুডেন্ট আছে। কারণ এটা যুগের সবাই ক্রিকেট খেলতে চায়, ক্রিকেটে কাদা লাগে না গায়ে। আমাদের সময় আমরা খেলেছি ফুটবল, এখনও ফুটবলের জনপ্রিয়তা ক্রিকেট থেকে বহুগুণ, আমার মনে হয় বহুগুণ উপরে আছে এবং খেলাটা উত্তেজনাপূর্ণ খেলা। এটা 2 ঘন্টার খেলা, কিন্তু খেলায় যে আনন্দ উপভোগ করা যায় এটা আর কোনো খেলাতে হয় না। সবাই চায় যে ক্রিকেট খেলবে, আমরা চেষ্টা করছি ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো জেলাতে অভিভাবকদের কাছে আপনার কি আহ্বান থাকবে এই ক্ষেত্রে? এই একাডেমিতে এসে ছেলেমেয়েদিগকে এনে এই একাডেমিকে ভর্তি করান এবং আপনাদের ছেলেদের শরীরটা যাতে ভালো থাকে, শরীরের জন্য ফুটবল বহুগুণ উপরে। হ্যাঁ, শরীর চর্চার জন্য ফুটবল, কারণ ওটা বডি টাচ খেলা এবং এই খেলার জন্য আমরা সবাইকে অনুরোধ রাখছি ফুটবলে আসুন এবং ফুটবলে করিমগঞ্জে একটা ঐতিহ্য আছে।
তো সেখানে স্কুল খেলা এবং কলেজের খেলা রয়েছে কি ফুটবলে? ফুটবলে স্কুল লিগ তো বললাম, আন্ডার 13 আন্ডার 15 হয়ে গেছে। আর কলেজে আমরা এখন পর্যন্ত টিম পাইনি। আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি, 3টা টিম যোগদান করেছে, 4টা টিম হলে আমরা খেলা চালিয়ে দেবো। আচ্ছা, তো নিম্ন পর্যায়ে যে স্কুলগুলো আছে, যেগুলো মানে এলপি বা এমই স্কুল, এদেরকে অংশগ্রহণে কি আনা যায় এই ফুটবল খেলাতে? এই নিম্ন পর্যায়ের স্কুলগুলোকে আমরা এখানে এখনও বেবি ফুটবল শুরু হয়নি। বেবি ফুটবল শুরু হলে এই নিম্ন পর্যায়ে মানে প্রাথমিক স্কুলগুলোকে আমরা ডেকে নেব, এর আগে ওদেরকে ডাকা যাবে না। তো আপনি আশা করছেন এই ধরনের এটা হবেই। গুয়াহাটিতে আমরা লাস্ট ইয়েতে কার্যকরী সমিতির সবাই এই বেবি ফুটবলটি চালানোর জন্য আমাদেরকে বলেছে, কিন্তু পরিকাঠামো সেইভাবে নেই। আমাদের পরিকাঠামো থাকলেই আমরা ওইগুলো করে নেব। এবং আপনি আশা করছেন আগামীতে এই জেলাতে শুরু হবে 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 বেবি ফুটবল হতেই হবে। বেবি ফুটবল না, ছোটোর থেকে যদি ওদেরকে ফুটবলে আকর্ষিত করা না যায়, তবে ওরা বড় হয়ে কীভাবে ইয়েতে খেলবে, এই আশা রাখছি আমি। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত। সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।